গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা সত্যাসত্য। রবিবারের সকাল। বেলা বাড়বার সঙ্গে সঙ্গে মিশনের বড় হলঘরটায় পাড়ার গণ্যমান্য ভদ্রলোকের ভিড় বেড়ে চলেছে। রায়বাহাদুর হৃদয় বিকাশ, হিন্দু রক্ষা সমিতির সহসম্পাদক জগৎ চৌধুরী, বালিগঞ্জ ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর বিভূতি দত্তগুপ্ত, পাড়ার হাই স্কুলের হেডমাস্টার হীরেন সোম, একে একে সবাই এসে পৌঁছেছেন। প্রত্যেকেই মিশনের শুভাকাঙ্ক্ষী এবং পৃষ্ঠপোষক। কেউ কেউ পরিচালক সমিতির সদস্যও আছেন। সপ্তাহের অন্য দিনগুলিতে প্রত্যেকেরই নানা বৈষয়িক কাজে ব্যস্ত থাকতে হয়, নিঃশ্বাস ফেলবার ফুরসত থাকে না। রবিবারের এই সময়টাতে তবু খানিকটা অবকাশ মেলে। একটু অসাংসারিক, একটু অবৈষয়িক পরিবেশে মনকে মেলে ধরে তবু খানিকক্ষণ হাঁপ ছাড়া যায়। চা, সিগারেট, খবরের কাগজ এবং আধা আধ্যাত্মিক আলোচনায় বৈঠক বেশ জমে উঠেছে। অধ্যক্ষ স্বামী অখিলাত্মানন্দ প্রত্যেককেই স্মিতহাস্যে অভ্যর্থনা জানাচ্ছেন। পারিবারিক কুশল সম্বন্ধে ঔৎসুক্য এবং কারো অসুখ বিসুখের খবর শুনলে উদ্বেগ প্রকাশ করছেন। বিষয়বস্তু ভেদে আলোচনার যে 2-3টি ধারা চলেছে তার সবকটির সঙ্গেই নিজেকে সংশ্লিষ্ট রাখছেন। আবার গেরুয়াধারী যে তরুণ টাইপিস্ট ব্রহ্মচারীটি অফিসের কয়েকখানি জরুরি চিঠিপত্র টাইপ করছে, ফাঁকে ফাঁকে তার কাছে এগিয়ে গিয়ে তাকে কিছু কিছু প্রয়োজনীয় নির্দেশও দিয়ে আসছেন। কিশোর বয়সী আরেকজন নবীন ব্রহ্মচারী এসে ইতিমধ্যে ঘরে ঢুকল এবং স্বামীজির সপ্রশ্ন দৃষ্টির উত্তরে জানাল একটি মেয়ে বাইরে অপেক্ষা করছে। স্বামীজি জিজ্ঞাসা করলেন, মেয়ে কি চায়? আমাদের অবলাশ্রমের নাম শুনে এসেছে, আশ্রয় চায়। মহিলা বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক স্বামী প্রকাশানন্দই এইসব ব্যাপারের বিধি ব্যবস্থা করেন, কিন্তু একটা জরুরি কাজে কাল তিনি শিলং রওনা হয়ে গেছেন। তার স্থানে অফিসিয়েট করার মতো সন্ন্যাসী কিংবা ব্রহ্মচারীদের মধ্যে প্রবীণ বিচক্ষণ কেউ বর্তমানে উপস্থিত নেই। স্বামীজি মুহূর্তকাল কি একটু ভেবে বললেন, আচ্ছা, উপাসনা ঘরের পাশের ঘরটিতে তাকে গিয়ে বসতে বলো, একটু পরে আমি যাচ্ছি। ঘাড় নেড়ে সশ্রদ্ধ সম্মতি জানিয়ে ব্রহ্মচারীটি তৎক্ষণাৎ বেরিয়ে গেল। কিন্তু চৌকাঠ পেরোতে না পেরোতেই তার বিস্মিত কণ্ঠ শোনা গেল, এই যে আপনি এখানেই চলে এলেন যে, স্বামীজি আপনাকে ও ঘরে অপেক্ষা করতে বলেছেন, চলুন। কাতর নারী কণ্ঠে উত্তর এলো, অনেকক্ষণ ধরে যে অপেক্ষা করছি বাবা। রায়বাহাদুর বললেন, স্বামীজি ইচ্ছে করলে এই ঘরে ওকে আসতে বলতে পারেন, আমাদের সবারই তো চুল এখানে পাকা। বিভূতিবাবু বললেন, কারোবা 2 আনি কারোবা 10 আনি, এই পার্থক্য। স্বামীজি ব্রহ্মচারীর দিকে তাকিয়ে বললেন, আচ্ছা এখানেই নিয়ে এসো। বয়স বছর 23-24 হবে। পাড়া গাঁয়ের নিম্ন শ্রেণীর মেয়ে বলে প্রথম দৃষ্টিতেই বোঝা যায়। স্বাভাবিক স্বাস্থ্যে যে শারীরিক গড়নকে নিতান্তই ভোঁতা মনে হতো, অমার্জিত রুচি এবং অশিক্ষার পুরু প্রলেপে যে মুখশ্রী চোখেই পড়ত না, কিংবা পড়লেও চোখকে পীড়িতই করত, শীর্ণ এবং রুক্ষ হয়ে হঠাৎ যেন তাতে অদ্ভুত একটু তীক্ষ্ণতা এসেছে। ক্লিষ্ট রোগজীর্ণ মুখে এই সামান্য লাবণ্যটুকু নিতান্ত অপ্রত্যাশিত বলেই চোখকে যেন তা একটু অকস্মাৎ বেশি মাত্রায় আকর্ষণ করে। মেয়েটি একা নয়, ভাঁজ করা ময়লা কাপড়ে জড়ানো একটি শিশু আছে কোলে। আকৃতি দেখে মনে হয় বয়স এখনো মাস পড়েনি। পরনে আধময়লা খাটো একখানা শাড়ি, সবুজ লতা পাতার পাড়, কিন্তু এই পাড়টুকু ছাড়া আর কোথাও কোনো সধবার লক্ষণ নেই। সমস্ত অঙ্গ নিরাভরণ, সিঁথিতে কি কপালে সিঁদুরের কিছুমাত্র চিহ্ন চোখে পড়ে না। শাড়ির লতানো পাড়টিকে হয়তো সেই জন্যই একটু বিসদৃশ্য বলে ঠেকে। শাড়ির আঁচল কপাল পর্যন্ত নামেনি, বোধহয় নামবে না বলে সে চেষ্টাও আর করা হয়নি। ঘরে ঢুকে মেয়েটি মেঝের উপরই বসতে যাচ্ছিল।
স্বামীজি পাশের সরু টুলটার দিকে আঙুল দেখিয়ে বললেন, আহা, মাটিতে কেন, ওর ওপরে বসো। টুলের এক কোণে গিয়ে মেয়েটি আড়ষ্টভাবে বসলে স্বামীজি জিজ্ঞাসা করলেন, কোত্থেকে তুমি আসছো মা? মেয়েটি বলল, ভুবনবাবুর বাড়ি থেকে। ভুবনবাবুকে? তার বাড়ি বা কোথায়? আমি তার ওখানেই ছিলাম। স্বামীজি বললেন, তা তো বুঝতেই পারছি, কিন্তু তিনি থাকেন কোথায়? এই কলকাতাতেই থাকেন বাবা। জগৎবাবু অসহিষ্ণুভাবে বললেন, কথা কেন বাড়াচ্ছ? কোন রাস্তায়, কত নম্বর, তাই আমরা জিজ্ঞেস করছি। মেয়েটি বলল, তা তো জানি না বাবা। জগৎবাবু মেয়েটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, রাস্তার নামও জানো না, নম্বরও জানো না? কতদিন কলকাতায় আছো সত্য করে বলো দেখি। মেয়েটি মুখ নিচু করে বোধহয় মনে মনে হিসাব করল, তারপর বলল, 7-8 মাস। জগৎবাবু একটু হাসলেন। 7-8 মাস ধরে কলকাতায় আছো, অথচ যেখানে থাকতে তার ঠিকানা জানো না? এ কথা কি সত্য বলে আমাদের বিশ্বাস করতে বলো? ভুল করেছ। সময়টা আরেকটু কম করে বললে ভালো করতে। এই কথার জবাব না দিয়ে মেয়েটি মুখ নিচু করে চুপ করেই রইল। রায়বাহাদুর প্রসঙ্গান্তরে গেলেন, আচ্ছা মা, তোমার কোলে ওটি কি, ছেলে না মেয়ে? ছেলে বাবা। বেশ বেশ, দীর্ঘায়ু হোক, স্বাস্থ্যবান হোক, পণ্ডিত হোক, যশস্বী হোক। জগৎ চৌধুরী মৃদু হেসে বললেন, আর রায়বাহাদুরিটা বাদ পড়ল কেন? ওটা বুঝি পরের ছেলের জন্য কামনা করতে মন সরে না? জগৎবাবু রায়বাহাদুরের সমবয়সী এবং বিশিষ্ট বন্ধু। রায়বাহাদুর তীক্ষ্ণ একটু হাসলেন। রাম রাম, সরকারি খেতাবে আজকাল কি কোনো বাহাদুরি আছে ভাই? ও কেবল 10 জনের দুয়ো করবার জন্যে। তার চেয়ে জাতকের জন্যে জাতির নেতৃত্ব পদ কামনা করি। আশীর্বাদের কিছুটাও যদি ফলে, অন্তত উপবা সহটুকুও যদি সঙ্গে থাকে, তাহলেই যথেষ্ট। সভায় সমিতিতে মালা আর হাততালির অভাব হবে না। হাস্যের সঙ্গে একটু ভিন্নার্থবোধক উপসর্গের যোগ হচ্ছে দেখে বিভূতিবাবু তাড়াতাড়ি পূর্ব প্রসঙ্গে ফিরে গেলেন। ছেলেটি তো তোমার ভারী সুন্দরী হয়েছে দেখতে। আচ্ছা, ওর বাপ কোথায় বাছা? মেয়েটি একবার সকলের দিকে তাকিয়ে আবার মুখ নিচু করল, তারপর মৃদু কণ্ঠে বলল, গাড়ি চাপা পড়ে মারা গেছে। সকলেই সমস্বরে আফসোস জানালেন। ইস, আহা। একটু পরে জগৎবাবু জিজ্ঞাসা করলেন, কতদিন হল, কবে ঘটল এই দুর্ঘটনা? সেও 7 মাস হল বাবা, ও তখন 3 মাসের পেটে। সকলেই পরস্পরের দিকে তাকালেন। জগৎবাবু মৃদু কণ্ঠে বললেন, দেখলেন, এবার আর হিসেবে ভুল হয়নি। স্বামীজি বললেন, আচ্ছা, তোমার সঙ্গে কেউ এসেছে? কে তোমাকে রেখে গেল ওখানে? ভুবনবাবুর মুহুরী। মুহুরী? কই তিনি? চলে গেছেন। চলে গেছেন কেন? এতদূর পর্যন্ত সঙ্গে করে নিয়ে আসতে পারলেন, আর এইটুকু তার সবুর সইল না? আমাদের সঙ্গে দেখা না করেই চলে গেলেন? জেনে গেলেন না তোমাকে আমরা রাখি কি না রাখি? রায়বাহাদুর বললেন, পারহ্যাপস দ্য ডেভিল হিমসেলফ ইজ দ্য কালপ্রিট। মেয়েটি বলল, মুহুরীবাবু বললেন, ওখানে গেলেই তুমি থাকতে পাবে। আমার অনেক কাজ আছে, আমি এখন যাই। আর এইসব ব্যাপারে নাকি মিশনওয়ালারা অনেক অকথা কুকথা সব জিজ্ঞেস করে। বুড়ো ব্রাহ্মণ মানুষ, সেসব আমার কানে সইবে না। আবার সকলে পরস্পরের দিকে তাকিয়ে একটু মৃদু হাসলেন। স্বামীজি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, সেই ভুবনবাবুর কোনো চিঠি আছে তোমার কাছে? না বাবা, চিঠিপত্র তো কিছু নেই। আচ্ছা, এতদিন তুমি সেখানে থাকতে পারলে, আর হঠাৎ আজই বা তোমাকে তারা এই আশ্রম দেখিয়ে দিলেন কেন? সেখানেই তো থাকতে পারতে। মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, গিন্নিমা অবশ্য অনেকদিন আগে থাকতেই চলে যেতে বলেছিলেন। শেষে ও যখন হলো তখন আর কিছুতেই রাখলেন না। বললেন, আমার অবিয়াতে সমস্ত ছেলে সব। পাড়ার 70রা এরই মধ্যে কত কি বলা বলি আরম্ভ করেছে। তোমাকে আর আমি রাখতে পারিনি বাছা, তুমি একটা আশ্রমে গিয়ে থাকো। জগৎবাবু একটু বিশেষ অর্থবাচক দৃষ্টিতে সকলের দিকে তাকালেন।
তারপর একটু মৃদু হেসে আবার সেই মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, তোমার গিন্নিমার পাড়ার শত্রুরা যা বলা বলি করত, সেটা কি সত্যি না মিথ্যা তাই জানতে চাইছি। মেয়েটি কোনো জবাব দেবার আগেই হঠাৎ হেডমাস্টার হিরেনবাবু অসহিষ্ণুভাবে বলে উঠলেন, আপনার জ্ঞানের পিপাসা অসাধারণ জগৎবাবু, কিন্তু ব্যাপারটা কি মেয়েটিকে দিয়ে একেবারে স্বীকার না করিয়ে নিলেই নয়? না, এই মুখরোচক আলোচনা কিছুতেই ছাড়তে পারছেন না। জগৎবাবু ক্রুদ্ধভাবে একবার হেডমাস্টারের দিকে তাকালেন, কিন্তু পরক্ষণেই মুখে অদ্ভুত একটা হাসি টেনে বললেন, মাস্টার মশাই, পৃথিবীর সমস্ত ব্যাপার যদি মাস্টারির মতো এমন সহজ হতো তাহলে আর ভাবনা ছিল না। মুখরোচক আলোচনাটা ছাড়তে পারছি না তা ঠিকই, কারণ সত্য ঘটনা যথাযথ আমাদের জানা দরকার। এ নিয়ে পুলিশের হাঙ্গামা আছে। তাছাড়া কে প্রকৃত দোষী তা জেনে যদি সম্ভব হয় এই প্রতিষ্ঠান থেকে আমরা তার প্রতিবিধানও করে থাকি। আপনাদের মতো পিউরিটান হয়ে অন্যায় দুষ্কৃতি দেখে চোখ বুজে থাকি না। সুচিতা রাখতে চাই বলেই সূচিবায়ুতে আমাদের ছাড়তে হয়। হিরেনবাবু হাসলেন। লোকে বলে মাস্টারেরা নাকি স্কুল ঘরের বাইরেও তাদের মাস্টারির অভ্যাস ছাড়তে পারে না। সমস্ত পৃথিবীটাকে তারা তাদের পাঠশালা মনে করে। মাস্টারদের তরফ থেকে এই দোষ আমি স্বীকার করছি, কিন্তু আমার মনে হয় দোষটা কেবল আমাদের মাস্টারদেরই নয়, অভ্যাসটা সকলেরই আছে। অভিনেতাদের কাছে গোটা জগৎটাই রঙ্গমঞ্চ, আর নেতাদের কাছে বক্তৃতা মঞ্চ, এইটুকুই যা তফাৎ। সম্পূর্ণ সত্য না জানলে যখন আপনার চলছে না, তখন মেয়েটিকে আড়ালে নিয়ে ওসব কথা খুঁটে খুঁটে জিজ্ঞাসা করুন। এই হাটের মধ্যে একটি মেয়েকে এই ধরনের প্রশ্ন করা আপনার সুচিতায় না বাঁধতে পারে, কিন্তু ভদ্রতায় বাঁধা উচিত ছিল। স্বামীজি, তার চেয়ে আলাদা নিরিবিলি একটা ঘর দেখিয়ে দিন না জগৎবাবুকে। রায় বাহাদুর হেসে উঠলেন, এতক্ষণ একটা দারুণ হিট দিয়েছে মাস্টার। জগৎবাবু ক্রুদ্ধ কণ্ঠে বললেন, হিরেনবাবু, আপনার কুশ্রী এবং অশ্লীল ইঙ্গিতে আমি অত্যন্ত আপত্তি করছি। এতক্ষণ ধরে আপনি না সুচিতার ভদ্রতার বড়াই করছিলেন? হিরেনবাবু বললেন, কোনো কুশ্রী ইঙ্গিত করবার সত্যি কিন্তু আমার উদ্দেশ্য ছিল না। স্বামীজি বিব্রতভাবে বললেন, কি আরম্ভ করলেন হিরেনবাবু? দয়া করে চুপ করুন। কেন নিজেদের মধ্যে মিছিমিছি? বরং আসুন, উপস্থিত বিষয় সম্বন্ধে একটা ইতিকর্তব্যতা ঠিক করা যাক। জগৎবাবু বললেন, আমি আর ওর মধ্যে নেই মশাই। বিষয়টা যখন আপনারই জুরিসডিকশনে, তখন কি করবেন না করবেন আপনি নিজেই ঠিক করুন। তবে প্রকৃত তথ্য আমাদের জানা দরকার, এইটুকু কেবল আমার কথা। স্বামীজি বললেন, হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তারপর তিনি বিস্মিত এবং বিমূঢ় মেয়েটির দিকে তাকিয়ে সস্নেহে অত্যন্ত স্নিগ্ধ কণ্ঠে বলা আরম্ভ করলেন, শোনো মা, একবার যখন এখানে এসে পড়েছ, তোমার আর কোনো ভয় নেই। কোনো চিন্তাভাবনা আর তোমাকে করতে হবে না। ব্যবস্থা সাধ্যমতো আমরা করবই। প্রাণ থাকতে কোনো অমঙ্গল তোমাকে স্পর্শ করতে পারবে না। সব রকমের ব্যবস্থাই এখানে আছে। এখানে মেয়েদের আমরা লেখাপড়া শেখাই, অবশ্য যে যতটুকু গ্রহণ করতে পারে। তারপর আছে হাতের কাজ, যাতে তোমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারো। ভবিষ্যতে দাসীবৃত্তি কিংবা আর কোনো জঘন্য উপায়ের আশ্রয় কিছুতেই যাতে তোমাদের আর গ্রহণ করতে না হয়, সেজন্য আলাদা একটা বাড়ি নিয়ে তাঁত বসিয়েছি সেখানে। ইচ্ছে করলে সেসব কাজ শিখতে পারবে। শীঘ্রই আরেকটা কারখানা খোলা হবে, যাতে ছোটখাটো চামড়ার কাজও শেখাবার ব্যবস্থা করব। তারপর আবার যারা গৃহাশ্রমে ফিরে যেতে চায় তাদের জন্য সেই ব্যবস্থাও আছে। দেখে শুনে এইসব মেয়েদের ফের আমরা বিয়ে দিয়ে দিই, কিন্তু এই আশ্রমে ঢুকবার আগে তোমাকে যে সমস্ত সত্য কথা অকপটে আমাদের কাছে খুলে বলতে হবে মা। মেয়েটি বলল, খুলে তো আমি বললামই। স্বামীজি পূর্ববৎ স্নিগ্ধ কণ্ঠে বললেন, না মা, সব হয়তো ঠিক বলনি। বলা যে সহজ নয় তা মানি, কিন্তু কেন বলতে পারবে না? অন্যায়ের বিরুদ্ধে তোমরা কিছু খুলে বলতে পারোনি বলেই তো তোমাদের এই দশা। সংসারের মুখোমুখি দাঁড়িয়ে দৃঢ়কণ্ঠে বলতে হবে, দোষ তোমাদের নয়, দোষ দুর্বৃত্তদের, দোষ সেই ভীরু কাপুরুষদের। এখানে তোমার মতো অনেকেই আছে মা। যতদূর আমি জেনেছি, অধিকাংশ ক্ষেত্রেই তাদের নিজেদের কিছুমাত্র দোষ নেই। কেউ বা অভাবের তাড়নায়, নিতান্ত পেটের দায়ে এভাবে স্খলিত হয়েছে। কাউকে বা নিজেরই কোনো নিকটাত্মীয় নানা লোভ দেখিয়ে টেনে এনে
এই সর্বনাশের পথে নিঃসহায়ভাবে ফেলে গেছে। সব তুমি খুলে বলো, কোনো ভয় নেই তোমার, কোনো লজ্জার কারণ নেই। সমস্ত লজ্জার গ্লানি সেই সুযোগান্বেষী সুবিধাবাদী পাষণ্ড পুরুষের। তোমার কিসের লজ্জা মা? আচ্ছা, এখানে যদি সংকোচ বোধ করো, তুমি বরং ওই ঘরে চলো, সেখানে সব কাহিনী খুলে বলবে, দেখি কোনো বিধান আমরা করতে পারি কিনা। এসো মা, আমার সঙ্গে বরং ও ঘরে চলো। মেয়েটি মুখ তুলে একবার সকলের দিকে তাকালো, তারপর স্বামীজির দিকে চেয়ে বলল, অন্য ঘরের দরকার নেই, আমি এখানেই সব বলতে পারব। স্বামীজি বললেন, কিন্তু ও ঘরে গেলেই তো ভালো হয়, এক্ষেত্রে মেয়েদের একটু লজ্জা তো খুবই স্বাভাবিক। মেয়েটি শান্তভাবে বলল, না, আমার কোনো লজ্জা করবে না। আপনারা যা ভেবেছেন ঠিক তাই, এই ছেলে আমার স্বামীর নয়। এই অপ্রত্যাশিত স্বীকারোক্তিতে সকলেই যেন চমকে উঠলেন। জগৎবাবু জিজ্ঞাসা করলেন, তবে কার? তা জানি না। মেয়েটির কণ্ঠে একটু জেদের আভাস। জগৎবাবু হাসলেন, এই তো আবার মিথ্যা বলতে শুরু করলে। তুমি জানো না সে কি করে সম্ভব? কথায় বলে, মনের অগোচরে পাপ নেই আর মায়ের অগোচরে। হিরণবাবু তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই জগৎবাবু তাড়াতাড়ি থেমে গেলেন। মেয়েটি যেন তৎক্ষণাৎ তার কথার ভুল বুঝতে পারল। একটু চুপ করে থেকে বলল, অগোচরে থাকবে না কেন? এ তো আর একজন দুজন নয় যে খেয়াল থাকবে। জগৎবাবু অর্থব্যঞ্জক ভঙ্গিতে বললে, ও তাই বলো, কজন ছিল, কে কে তারা? মেয়েটি আরেকবার মুখ তুলল, তারপর বেশ সহজ অকুণ্ঠভাবে বলল, বাবুর ছেলেরা ছিলেন 3 ভাই। জগৎবাবু বলে উঠলেন, গুড গড, অল অফ দেম? আর এরপর আবার কেউ ছিল নাকি? মেয়েটি একবার বুঝে একটু ইতস্তত করল, তারপর বলল, হ্যাঁ, সেই বুড়ো মুহুরীবাবুও। রায়বাহাদুর বললেন, জাস্ট সি। জগৎবাবু বললেন, আশ্চর্য, আর তুমি সকলের অত্যাচারী মুখ বুঝে সহ্য করে গেলে, কোথাও সরে আসতে পারলে না? মেয়েটি জগৎবাবুর দিকে সোজাসুজি তাকালো, তারপর বলল, সরেই তো আপনাদের কাছে এলাম বাবু। হঠাৎ কথাটা কেমন যেন একটু অশ্লীল বলে মনে হলো জগৎবাবুর কাছে, কিন্তু তখনই প্রতিবাদ করার মতো কোনো জবাবও যেন তিনি খুঁজে পেলেন না। এমনকি একটা ধমক পর্যন্ত তার মুখে জোগাল না। তার পরিবর্তে স্বামীজির দিকে চেয়ে বললেন, শুনলেন তো সব, এবার নামধামগুলো জিজ্ঞেস করে জেনে নিন, তারপর যা হয় ব্যবস্থা করুন। ইতিহাস যা শুনলুম তাতে তো খুব অসহায় বলে মনে হয় না। কিছুদিনের জন্য বিশ্রামের প্রয়োজন, সেই জন্যই বোধহয় এখানে আসা। চলুন রায়বাহাদুর, বেলা অনেক হল। সকলেই উঠে পড়লেন। স্বামীজি তাদের পেছনে পেছনে আশ্রমের সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলেন। তারপর ফিরে এসে ঘরে ঢুকে তিনি অবাক হয়ে গেলেন। মেয়েটি শিশু সন্তানের মুখের দিকে তাকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মাঝে মাঝে 2-1 ফোঁটা জল শিশুটির গায়ের উপর ঝরে পড়ছে। স্বামীজি যেন একটু চমকে উঠে বললেন, কি হলো তোমার ছেলের? অসুখ ছিল নাকি ওর? মেয়েটি জলে ভরা 2টি চোখে অসহায়ভাবে স্বামীজির দিকে তাকাল। না বাবা, অসুখ নয়, পরের উপর রাগ করে আমি যে ওকে অপমান করলাম। স্বামীজি বিস্মিত হয়ে বললেন, অপমান করলে কি করে? হ্যাঁ বাবা, গায়ের রাগে মিথ্যা বানিয়ে বানিয়ে আমি যে ছেলের মান খোয়ালুম, স্বামীর মান খোয়ালুম, আমার যে নরকেও স্থান হবে না বাবা। স্বামীজি যেন একটু চমকে উঠলেন, তারপর আস্তে আস্তে বললেন, না মা, অপমান কেবল তুমি তাদেরই করনি। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা সত্যাসত্য। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।